হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের কমিউনিকেশন সিস্টেম বা সঞ্চার ব্যবস্থা এই চ্যাপ্টারের 5 নম্বর পার্টেতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো। সেটা হচ্ছে দেখে নাও, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বাহক তরঙ্গের বিস্তার, অর্থাৎ একটা সিগন্যাল বা একটা তরঙ্গ কীভাবে ট্রান্সমিটার থেকে রিসিভারে যায়, কী কী পদ্ধতিতে যায় সেই পদ্ধতি আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে টোটাল কীভাবে ম্যাসেজ সিগন্যাল তৈরি হয়, ক্যারিয়ার সিগন্যাল তৈরি হয়, কীভাবে মডুলেশন অ্যাম্পলিটিউড মডুলেশন করা হয়, সেক্ষেত্রে কতটা শক্তি বা ক্ষমতা ব্যয় হয় সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। এর আগের পার্টগুলো দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নেবে। ওকে, আজকে যে মেন বিষয়টা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি দেখে নাও, ধরলাম এটা হচ্ছে ট্রান্সমিটার। ওকে, এখান থেকে সিগন্যাল যাবে, আর এখানটা হচ্ছে কি ধরলাম এটা রিসিভার, এটাকে টিএক্স দিলাম ট্রান্সমিটার, এটা হচ্ছে আরএক্স রিসিভার। তো এখানে সিগন্যাল রিসিভ করা হবে। ওকে, তাহলে এই যে মাধ্যম দিয়ে যাচ্ছি, তাহলে সেই মাধ্যমটা হচ্ছে কি বায়ু মাধ্যম, এবং কি পদ্ধতি দিয়ে যাবে, অর্থাৎ কীভাবে তরঙ্গগুলো যাবে এক জায়গা থেকে আর এক জায়গায়, সেই পদ্ধতিটা হচ্ছে আজকে আলোচনা করবো। অর্থাৎ এখানে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বাহক তরঙ্গের বিস্তার, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে কীভাবে বাহক তরঙ্গ যাচ্ছে, কী কী পদ্ধতি যাচ্ছে সেটা ডিসকাস করবো। এখানে টোটাল 3টে পদ্ধতিতে যাবে। প্রথম হচ্ছে কি গ্রাউন্ড ওয়েভ, তাহলে আমরা 3 রকমভাবে কমিউনিকেশন এখানে হবে। 3 রকম পদ্ধতিতে তরঙ্গ একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রাভেল করে। প্রথম পদ্ধতি হচ্ছে দেখে নাও ভূমি তরঙ্গ, বা গ্রাউন্ড ওয়েভ। ওকে, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে কি দেশ তরঙ্গ, বা স্পেস ওয়েভ। আর 3 নম্বরটা হচ্ছে কি হচ্ছে আকাশ তরঙ্গ, বা নবমণ্ডল তরঙ্গ হচ্ছে এটা আকাশ তরঙ্গ বা স্কাই ওয়েভ। প্রত্যেকটাই আমি ডিটেলসে আলোচনা করব, চিন্তার কোনো বিষয় নেই। আমি চেষ্টা করে একদম ইজি করে তোমাদের বোঝানো, সব থেকে সহজ করে, যাতে করে ভিডিও দেখার সঙ্গে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর তোমাদের ক্লাস 12-এ যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেইগুলো পরীক্ষার অনেক আগে তোমাদের কমপ্লিট করে দেবো। বিশেষ করে লাইট চ্যাপ্টারে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, লাইট পোর্শনে অপটিক্সের, সেখানে কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এরপরে কোন চ্যাপ্টার শুরু করবো সেটা তোমরা কমেন্টেও জানিয়ে দেবে, তাহলে সেইটাই স্টার্ট করবো। তোমরা যেই চ্যাপ্টার শুরু করতে বলবে সেই চ্যাপ্টার স্টার্ট করাবে, সেইভাবে সময়ের অনেক আগে কমপ্লিট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এমসিকিউ, নিউমেরিক্যাল সব কমপ্লিট হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। ওকে, তাহলে দেখে নাও 3 রকমভাবে তাহলে কমিউনিকেশন হয়, তাহলে 3 রকমভাবে একটা তরঙ্গ আমরা এক জায়গাতে আরেক জায়গায় সঞ্চার ব্যবস্থা করি। গ্রাউন্ড ওয়েভ, ভূতরঙ্গ বা ভূমি তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ, স্পেস ওয়েভ দেশ তরঙ্গ, আর স্কাই ওয়েভ বা আকাশ তরঙ্গ। তার প্রথমটা থেকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি গ্রাউন্ড ওয়েভ। গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন কীভাবে হয় পুরো ডিটেলস আমরা আলোচনা করবো, একদম গল্প আকারে, চিন্তার কোনো বিষয় নেই, একদম সহজ আছে এই চ্যাপ্টারটা। যা পড়িয়েছি সেইগুলো যদি মনে রাখতে পারো, বুঝতে পারো, এই চ্যাপ্টার নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না। পুরো ফুল কোশ্চেন কমন পাবে আর ফুল অ্যান্সার দিয়ে আসতে পারবে তোমার পরীক্ষায়। তাহলে প্রথমটা হচ্ছে দেখে নাও কি পৃষ্ঠ তরঙ্গ। কে পৃষ্ঠ তরঙ্গ বা ভূমি তরঙ্গ, ওকে, বা গ্রাউন্ড ওয়েভ। তাহলে এটা কীভাবে দেবে, এইটা কমিউনিকেশন কীভাবে দেবে, যে ট্রান্সমিটার অ্যান্টেনা থাকে এখানে কীভাবে ব্যবহার করা হয় দেখুন। এখানে যে তরঙ্গ যে ট্রাভেল করবে, সেই ট্রাভেলটা করবে দেখুন। এটা ধরো পৃথিবী যে ধরে নিই, তাহলে এটা পৃথিবী, আর পৃথিবীর উপর দিলাম যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মধ্যে আমি ধরলাম একটা স্তর আছে, সেই স্তরটাকে বলছে কি আয়নমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার থেকে আয়নমণ্ডল শুরু হয়। ওকে, তাহলে তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ বা ভূমি তরঙ্গ এটা যাতায়াত করে, এখানে প্রতিফলক হিসেবে ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠটাকে আর আয়নমণ্ডল স্তরটাকে, এই দুটো এর দ্বারা তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে একটা ট্রান্সমিটার অ্যান্টেনা থেকে যখন এই তরঙ্গকে বের করা হয় তখন সেটা কি পুরোপুরিভাবে লম্বভাবে
তরঙ্গ পুরো এর সঙ্গে লম্বলম্বিভাবে উপর দিকে তোলা হয়। তাহলে একটা তরঙ্গ যখন ভূপৃষ্ঠ থেকে দেখানো, যখন একটা অ্যান্টেনা থাকবে সেখান থেকে তরঙ্গ এভাবে পুরোপুরি লম্বভাবে যাবে। তাহলে যদি কোনো তরঙ্গ লম্বভাবে যায় তাহলে সেটা কোনো উপাংশ ভাঙবে না, তাই না? আমরা এটা জানি। যখন কোনো তরঙ্গ এইরকম অনুভূমি বরাবর যাবে তখন কোনো উপাংশে ভাঙবে না, আর যখন কোনো তরঙ্গ লম্বভাবে যাবে তখন কোনো উপাংশে ভাঙবে না। তাহলে এক্ষেত্রে যে শক্তির হ্রাসটা কমে যাবে, হবেই না, তাই না? কোনো কিছু এটা হবে না, সোজা চলে যাবে। তার সোজা তরঙ্গকে এইভাবে লম্বভাবে ছাড়ায়। তাহলে একটা ট্রান্সমিটার থেকে পৃষ্ঠ তরঙ্গ কীভাবে ছাড়ায়, সেটা লম্বভাবে পুরো উপর দিকে ছোড়া হয়। সেটা যাবে কোথায়? গিয়ে এখানে যাবে আয়নমণ্ডলে। আয়নমণ্ডলে যাবে, আয়নমণ্ডল লাগার পর সেখান থেকে প্রতিফলিত হবে। তাহলে এইভাবে যাবে, দেখুন এইভাবে তরঙ্গ যাবে এবং এইভাবে কমিউনিকেশন হবে। ওকে, এইভাবে কমিউনিকেশন হবে। তাহলে এক্ষেত্রে দেখে নাও, তাহলে গ্রাউন্ড ওয়েভের ক্ষেত্রে তরঙ্গ এইভাবে কমিউনিকেশন হবে। ওকে, তাহলে এইভাবে কমিউনিকেশন হবে। অর্থাৎ তরঙ্গটা, এটা পৃথিবী, এটা হচ্ছে আয়নমণ্ডল। তরঙ্গটা এই দুটোর মধ্যে প্রতিফলিত হওয়ার মাধ্যমে সঞ্চার ব্যবস্থা হবে, এই দুটোর মধ্যে প্রতিফলিত হবে। ওকে, এইভাবে প্রতিফলিত হবে। তাহলে এখানটাই পৃষ্ঠ তরঙ্গ কী হয়, তার পৃষ্ঠ তরঙ্গ দ্বারা কীভাবে কমিউনিকেশন হয়। তাহলে এখান থেকে হচ্ছে কি, তরঙ্গ ভূপৃষ্ঠ এবং আয়নমণ্ডলকে প্রতিফলক তল হিসেবে ব্যবহার করা হয়, ভূপৃষ্ঠকে, এবং সেই জন্য এই তরঙ্গের নাম হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। তাহলে ব্যাপারটা ভালো করে একদম গল্প আকারে বুঝে নাও, চিন্তার কোনো বিষয় না, একদম গল্প আকারে জিনিসটা বুঝে নাও। তাহলে ভূপৃষ্ঠ তরঙ্গটি যে এখানে যে বাহক তরঙ্গ ব্যবহার করা হয়, সেই বাহক তরঙ্গ তো বাহক তরঙ্গ তো মেসেজ সিগন্যালকে নিয়ে যায়। তাহলে বাহক তরঙ্গ যে যাওয়ার পথে যেটা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করে কাকে, সেটা যায় ভূপৃষ্ঠকে আর আয়নমণ্ডলটাকে। তাহলে আয়নমণ্ডল এবং ভূপৃষ্ঠের মধ্যে এই তরঙ্গ প্রতিফলিত হওয়ার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়, এইভাবে গ্রাহক অ্যান্টেনার কাছে পৌঁছে যায়। এবার দেখেন এখানে কিছু কেস আছে। তাহলে এখানে আমরা যে ফ্রিকোয়েন্সির, কোন ফ্রিকোয়েন্সির বাহক তরঙ্গ ব্যবহার করব, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, না মিডিয়াম ফ্রিকোয়েন্সি, তাই না, বা ভেরি লো ফ্রিকোয়েন্সি। তাহলে কোন ফ্রিকোয়েন্সির এখানে ব্যবহার করা হবে, তা সেটা দেখতে হবে আমাদের। কেসটা দেখে নাও ভালো করে, গল্প আকারে বুঝে না কেসটা কী হয়। আমি যদি এটা ভালো করে তোমার দেখাই, বুঝলাম এটা হচ্ছে আমার পৃথিবী, এটা পৃথিবীর পৃষ্ঠ। তার তরঙ্গ যখন ছাড়া হয় এইভাবে লম্ব বরাবর যাবে, তাহলে এটা আয়নমণ্ডল। এবার এখান থেকে প্রতিফলিত হওয়ার পর যখন তরঙ্গ ভূপৃষ্ঠের কাছাকাছি আসবে তখন লম্বভাবে আসে না, তখন কি এটা একটু যত গ্রাউন্ডের কাছাকাছি আসে তত বেঁকে যায়, যত গ্রাউন্ডের কাছাকাছি তত বেঁকে যায়। আর যখনই উলম্ব বরাবর বা লম্ব বরাবর থেকে যখনই বেঁকে যাবে তখন সেটা কী হবে, দুটো উপাংশে ভেঙে যাবে। যখনই আমরা এরকম থাকলে সেটাও দুটো উপাংশ ভাঙি, বা এরকম থাকলেও দুটো উপাংশ আমরা ভেঙে দিই। তাহলে দেখে নাও, একটি তরঙ্গ বা যেই তরঙ্গকে আমরা পৃষ্ঠ তরঙ্গ হিসেবে ব্যবহার করব, বা যেই বাহককে আমরা পৃষ্ঠ তরঙ্গ হিসেবে ব্যবহার করব, সেই তরঙ্গ যখন ছাড়া হবে ট্রান্সমিটার থেকে, সেটা লম্বভাবে ছাড়া হয় উপর দিকে। তা লম্বভাবে উপর দিয়ে যাওয়ার সময় তখন কোনো শক্তি হ্রাস হয় না। তা লম্বভাবে কোনো উপাংশে না বিভাজিত পুরো সোজা যায় কোথায়, আয়নমণ্ডলে, পুরো আয়নমণ্ডলে যাবে। আয়নমণ্ডলে লাগার পর সেটা প্রতিফলিত হবে, প্রতিফলিত হওয়ার পর যখন নিচের দিকে নামবে, যখন গ্রাউন্ডের দিকে বা পৃথিবী পৃষ্ঠ দিকে আসবে, যত পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি আসবে তত বেঁকে যাবে, অর্থাৎ পুরো লম্বভাবে আসবে না, আস্তে আস্তে বেঁকে যাবে, যত কাছাকাছি তত বাঁকবে। এবার যদি কোনো তরঙ্গ বেঁকে যায় তখন সেটা কি উপাংশ বিভাজিত হয়ে যায়, তাই না? তাহলে সেটাকে উপাংশে বিভাজিত হয়ে যায়। তাহলে একটা লম্ব উপাংশ, একটা অনুভূমিক উপাংশ, এবং এই যে অনুভূমিক উপাংশটা হয় এর ফলে শক্তি হ্রাস হয়। তাহলে তরঙ্গের যে অনুভূমিক উপাংশ হবে সেই অনুভূমিক উপাংশের জন্য শক্তি হ্রাস পাবে। তাহলে যত তরঙ্গ গ্রাউন্ডের কাছাকাছি আসবে তত হচ্ছে কি তার অনুভূমিক উপাংশটা বৃদ্ধি পাবে, তার ফলে পৃথিবী দ্বারা ওই উপাংশটা শোষিত হয়ে যাবে, অ্যাবজর্ব করে নেবে, তারপরে যে শক্তির মানে ওই তরঙ্গ শক্তি হ্রাস পেয়ে যাবে। সেই কারণে এখানে যদি আমরা উচ্চ কম্পাঙ্কের বাহক ব্যবহার করি সেখানে শক্তি হ্রাসটা অনেক বেশি হয়ে যাবে।
সেই কারণে এখানে লো ফ্রিকোয়েন্সি বা একদম অল্প বা স্বল্প কম্পাঙ্কের বাহক ব্যবহার করা হয় বা ভেরি লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে বাহক তরঙ্গ হিসেবে ব্যবহার করা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক কত হবে? ভেরি লো ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সি ওকে। তাহলে এখানে তাহলে পৃষ্ঠ তরঙ্গের জন্য বা ভূমি তরঙ্গের জন্য বা গ্রাউন্ড ওয়েভের জন্য যে বাহক ব্যবহার করা হয়, যে বাহক নির্বাচন করা হয়, তার কম্পাঙ্ক মানে ভেরি লো ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি এর মধ্যে ব্যবহার করা হয়। কারণ কি এখানে অ্যাবজর্বটা বেশি হয়ে যায় আর এর দ্বারা খুব দূরবর্তী সঞ্চার ব্যবস্থা করা যাবে না। দেখুন যদি ভালো করে বুঝে নাও, যদি এটা খুব দূরত্বের জন্য যদি আমরা ব্যবহার করতাম তাহলে লসের পরিমাণটা কি প্রতিফলনের জন্য কী হবে? হ্রাস পাবে, তাহলে লসের পরিমাণ অনেকটা বেশি হবে। ভালো করে বুঝে নাও, একবার যদি ভূপৃষ্ঠে তরঙ্গটা আসে সেখানে শক্তি হ্রাস হচ্ছে অনুভূমিক উপাংশের জন্য, আবার উঠবে, আবার নামবে, আবার শক্তি হ্রাস করবে। তাহলে এইভাবে যত ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হবে তত শক্তি হ্রাস হবে, তত শক্তি অ্যাবজর্ব হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা বেশি ফ্রিকোয়েন্সি ব্যবহার করি তাহলে বেশি দূরত্ব কমিউনিকেশনের জন্য তার সেখানটায় অনেকটা লসের পরিমাণ বেশি হবে। সেই জন্য এই পৃষ্ঠ তরঙ্গের জন্য বা গ্রাউন্ড ওয়েভের জন্য বা গ্রাউন্ড ওয়েভ ব্যবহার করা হয় খুব অল্প বা কাছাকাছি কোনো দূরত্বে কমিউনিকেশন করার জন্য এই গ্রাউন্ড ওয়েভকে ব্যবহার করা হয়। ওকে, তার সঙ্গে তুমি এটা ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে খুব কাছাকাছি সঞ্চার ব্যবস্থার জন্য কোনো সিগন্যালকে, কোনো তথ্যকে কোনো একটা মানে যা সঠিক আর নির্বাচিত কোনো এলাকার মধ্যে যদি কমিউনিকেশন করতে হয় সেক্ষেত্রে আমরা গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশনটা ব্যবহার করব বা পৃষ্ঠ তরঙ্গ ব্যবহার করব। কারণ কি কাছাকাছি আছে, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা লো ফ্রিকোয়েন্সির বাহক ব্যবহার করি তাহলে খুব সহজে আমরা কাছাকাছি কমিউনিকেশন করতে পারবো। যদি আমরা এই গ্রাউন্ড ওয়েভের জন্য যদি দূরবর্তী করতে যাই সেক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা, সেখানে অনেক লসের পরিমাণ বেশি হবে। সেই জন্য এখানে কাছাকাছি খুব অল্প জায়গার মধ্যে কমিউনিকেশন করতে গেলে আমাকে গ্রাউন্ড ওয়েভ ব্যবহার করতে হবে। এখানে এমসিকিউ কোশ্চেন আছে যে খুব অল্প জায়গার মধ্যে সঞ্চার বা কমিউনিকেশন করার জন্য বা কোনো ডেটাকে তথ্যকে আদান প্রদান করার জন্য কোন পদ্ধতি বা কোন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করা হয়, বাহক ব্যবহার করা হয়? হাই ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি। তাহলে সেখানে হবে কি লো ফ্রিকোয়েন্সি। তাহলে লো ফ্রিকোয়েন্সির বাহককে ব্যবহার করা হয় কাছাকাছি কী করার জন্য? সঞ্চার ব্যবস্থা করার জন্য বা ডেটা বা তথ্যকে আদান প্রদান করার জন্য। ওকে, তো আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট এবার পরবর্তী এটা হচ্ছে কেন পৃষ্ঠ তরঙ্গের গল্প। নেক্সট হচ্ছে কি আমরা দেশ তরঙ্গ বা স্পেস ওয়েভ। স্পেস ওয়েভটা খুবই ইন্টারেস্টিং আছে, দেখে নাও এখানটায় কি আছে এই বিষয়টা। স্পেস ওয়েভ বা দেশ তরঙ্গ। এইটা দেখে নাও, একটা হচ্ছে কি কোনো কারো দ্বারা প্রতিফলিত হবে না, ডাইরেক্ট অ্যান্টেনা টু অ্যান্টেনা স্পেস দিয়ে যাবে। অর্থাৎ এই ধরলাম গ্রাউন্ড আছে, এই হচ্ছে আয়নমণ্ডল ধরলাম, এটা যে আয়নমণ্ডল। এখানে কিভাবে তরঙ্গ যায় দেখে নাও, এখানে হচ্ছে কি অ্যান্টেনা সিস্টেম হয়। তরঙ্গ শুধু এই বায়ুমণ্ডলের উপরে বায়ুমণ্ডল স্তর এবং পৃথিবী বা ভূপৃষ্ঠ এর মাঝে মাঝে স্পেস যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে তরঙ্গ প্রবাহিত হয়। অর্থাৎ এক্ষেত্রে এই তরঙ্গটি বা এখানে যে কমিউনিকেশনটা আমরা সঞ্চার ব্যবস্থা ব্যবহার করব, এখানে তরঙ্গ কারোর দ্বারা প্রতিফলিত হবে না, না আয়নমণ্ডল দ্বারা না ভূপৃষ্ঠ দ্বারা। এটা পুরো বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মাঝে মাঝে ফাঁকা স্থান আছে, যে ফাঁকা জায়গা আছে, এই যে এনভায়রনমেন্ট আছে, এর মাঝ বরাবর এই তরঙ্গগুলি প্রবাহিত হয়, কারোর দ্বারা প্রতিফলিত হয় না। তার ফলে এখানে লসের পরিমাণটাও অনেকটা কমে যায়, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু লস হবে না, তাহলে এখানে যদি হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার বা বাহক ব্যবহার করি তাহলে খুব সহজে এটা অনেক দূর পর্যন্ত আমরা সঞ্চার ব্যবস্থা করতে পারবো। তাহলে এখানে কিভাবে হয় দেখে নাও, এখানে কি হচ্ছে একটা অ্যান্টেনা বসানো হয়। ওকে, তাহলে এটা অ্যান্টেনা আছে, এখানে একটা অ্যান্টেনা বসানো হয় বা আমি এটা ছবি দেখাচ্ছি কীভাবে কমিউনিকেশন করা হয়। খুব সহজ, একদম ইজি। তুমি ভিডিও দেখার সঙ্গে পুরো বিষয়টা মুখস্থ হয়ে যাবে। একদম ভিডিও দেখা হয়ে গেলে একবার বইটা পড়বে, একদম জলের মতো সহজ লাগবে তোমাকে এটা। তাহলে এখানে কি করা হয় দেখে নাও, একটা অ্যান্টেনা থাকে, এখানে একটা অ্যান্টেনা থাকে,
তাহলে তরঙ্গ যদি এটা ট্রান্সমিটার বলে TX, এটা ধরলাম RX, তা তরঙ্গ এখান থেকে ডাইরেক্ট এখানে যাবে, এখান থেকে এখানে ডাইরেক্ট এখানে যাবে, তাহলে এটা ধরলাম আয়নমণ্ডল। ওকে, তাহলে আয়নমণ্ডল। তাহলে দেখো না তরঙ্গটা এখানে কি হচ্ছে, দেখো না কারোর দ্বারা কোনো প্রতিফলিত হচ্ছে না, কারোর দ্বারা কোনো মানে চ্যুতি হচ্ছে না, হ্রাস হচ্ছে না, ডাইরেক্ট এখান থেকে ছাড়া হচ্ছে, ডাইরেক্ট এখানে স্পেসের মধ্যে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেহেতু লস কিছু হচ্ছে না, হ্রাস হচ্ছে না, তাহলে এখানে যদি আমরা খুব হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করি তাহলে খুব দূরবর্তী অনেক দূর পর্যন্ত সঞ্চার ব্যবস্থা করতে পারবো, তাহলে অনেক দূর পর্যন্ত আমরা তরঙ্গকে পাঠাতে পারবো, তাই না? তাহলে সেই জন্য এখানে আমরা খুব দূরবর্তী অর্থাৎ অনেক দূরবর্তী যদি আমরা কোনো ডেটাকে আদান প্রদান করতে চাই, সেখানে যেই পদ্ধতি আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কি স্পেস ওয়েভ কমিউনিকেশন ব্যবহার করব। এর দ্বারা যেহেতু লস খুব কম হবে, তাহলে এর দ্বারা অনেক দূরবর্তী এলাকা পর্যন্ত ডেটা বা মেসেজকে আমরা আদান প্রদান করতে পারি। তাহলে যদি কোশ্চেনে চলে আসে যে সবথেকে দূরবর্তী সঞ্চার ব্যবস্থার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি স্পেস ওয়েভ ব্যবহার করা হয়। এবার দেখে নাও স্পেস ওয়েভের এখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা কী হচ্ছে দেখে নাও, আমরা এইভাবে ডাইরেক্ট সরাসরি পাঠাতে পারবো না। কেন পাঠাতে পারবো দেখো না, কারণ কি পৃথিবী হচ্ছে কার্ভ, পৃথিবী এবার বাঁকা আছে, তাই না? তাহলে আমি যদি এখানে একটা অ্যান্টেনা রাখি, ওকে এখানে একটা অ্যান্টেনা রাখি, এবার আমি তরঙ্গটা কী করছি এখানটায় পাঠাতে চাইছি, তাহলে কি করে যাবে? আমি খুব অ্যান্টেনাটা বড় আঁকলাম, ছোট করে দেখাচ্ছি একটু, তাহলে বুঝতে পারো তোমরা। ওকে, তাহলে এবার যে তরঙ্গ যায় তো পৃথিবী তো টাচ করে যাবে, তাই না? টাচ করে যাবে, তাহলে এখানে পৌঁছতেই পারবে না। তাহলে এখানে আমি কীভাবে পৌঁছাবো? এই জন্য এখানে অ্যান্টেনা সিস্টেম করা হয়, অর্থাৎ এখানে অ্যান্টেনা পরিমাণ বাড়ানো, যেখানে বিভিন্ন জায়গায় দেখবে অ্যান্টেনা টাওয়ার বসানো আছে। তাহলে এই কারণে বিভিন্ন জায়গায় যদি আমি এখানটা একটা অ্যান্টেনা বসিয়ে দিই, তাহলে এই সিগন্যালটা এখানে নিয়ে নেবে। আর যদি আমরা এখানটা একটা অ্যান্টেনা বসিয়ে দিই, তাহলে এখানটা নিয়ে নেবে। তাহলে এখান থেকে যে এখানে একটা অ্যান্টেনা বসে, তাহলে এইভাবে অ্যান্টেনা যদি আমরা বিভিন্ন জায়গায় অ্যান্টেনা বসিয়ে দিই, তাহলে খুব সহজে আমরা এই তরঙ্গকে স্পেসের মধ্য দিয়ে, অর্থাৎ কারোর দ্বারা প্রতিফলিত না হয়ে স্পেসের মধ্যে দিয়ে ট্রাভেল করাতে পারবো, পুরো পৃথিবী জুড়ে ট্রাভেল করানো যাবে। তাহলে দেখে নাও ভালো করে বুঝে নাও, তাহলে এখানটা কী হচ্ছে অ্যান্টেনা বসাতে হবে। তাহলে এই একটা অ্যান্টেনাতে যদি অ্যান্টেনা এখানে বলা হয়েছে, তাহলে অ্যান্টেনা একটা কতটুকু পর্যন্ত তরঙ্গ পাঠাতে পারে সেটা আমরা একটু জানতে হবে। তাহলে অর্থাৎ আমি বলতে চাইছি একটা অ্যান্টেনা বসালে তার সীমা কতটুকু, তার তরঙ্গ প্রেরণ করার সীমা কতটুকু পর্যন্ত তার তরঙ্গ সে সম্প্রচারণ করতে পারে, সেই সীমাটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আগে কনসেপ্টটা বুঝে নাও, কনসেপ্টটা আরেকবার ভালো করে বলে দিচ্ছি, দেখো নাও। কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নাও, কনসেপ্ট ক্লিয়ার হলে সব ইজি। তাহলে এটা হচ্ছে পৃথিবী, এই হচ্ছে আমার ধরলাম বায়ুমণ্ডল বা আয়নমণ্ডল আছে। তরঙ্গ ধরলাম আমি স্পেস ওয়েভের মাধ্যমে কমিউনিকেশন করব, তাহলে কী করবো, তাহলে এখান থেকে তরঙ্গ যাবে এইভাবে গিয়ে এখানটা টাচ করতে পারে, এসে গেল এখানে একটা অ্যান্টেনা, তাহলে এখানে একটা অ্যান্টেনা, এখানে একটা অ্যান্টেনা। এবার যদি অ্যান্টেনা করি তরঙ্গ এখানে যাবে, এখানে লাগবে, এখানে চলে আসবে, এখানে আসবে, কারণ তরঙ্গ সরাসরি যাবে, এখানে আসবে, এই অ্যান্টেনা এখানে আসবে, এখানে অ্যান্টেনা এখানে আসবে, এখানে এইভাবে তরঙ্গ যাবে। তাহলে যদি আমি তরঙ্গকে স্পেস ওয়েভকে একটা জায়গা থেকে এক জায়গায় চলে যাই, পৃথিবী বক্ষতা কারো থাকলেও তবুও যদি তরঙ্গকে সরাসরি স্পেসের মধ্যে পাঠাতে হয়, তাহলে সেখানে আমার করতে হবে এখানে প্রত্যেকটা জায়গায় অ্যান্টেনা ফিট করতে হবে। অ্যান্টেনা যদি ফিট করি তাহলে তরঙ্গটা খুব ভালোভাবে স্পেসের মধ্যে যেতে পারবে। এবার আমি যেটা বলতে চাইছিলাম যে একটা অ্যান্টেনা যদি বসাই, সে কতটুকু পর্যন্ত তরঙ্গ পাঠাতে হবে, তার লিমিট সীমাটা কতটুকু, সেই সীমাটা আমি নির্ণয় করব। অর্থাৎ একটা অ্যান্টেনাকে যদি কোনো একটা বসাই, সেই অ্যান্টেনা কত দূরত্ব, তারপরে কত দূরত্বে অ্যান্টেনা বসাবো, যেখানে সেখানে অ্যান্টেনা পুঁতে দিলে হবে না, যেখানে ওখানে পুঁতে দিলাম এরকমভাবে হবে না। তাহলে আমাকে একটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে একটা অ্যান্টেনা কাজ করতে পারে, তারপরে একটা জায়গায় বসাতে পারা যায়, যেখানে সেখানে বসানো যাবে না। বা যে কোনো কোনো কোম্পানি যারা নেটওয়ার্কিং নিয়ে বা কমিউনিকেশান নিয়ে কাজ করে, বিশেষ করে আমাদের এয়ারটেল, ভোডাফোন, জিও, এগুলো যাদের দেখবে এদের বিভিন্ন জায়গায় অ্যান্টেনা আছে। তাহলে এরা যেখানে সেখানে অ্যান্টেনা বসা না, এদের একটা মাপ আছে,
এরা জানে যে একটা অ্যান্টেনা বসালে এ কতটুকু পর্যন্ত তরঙ্গকে বা সিগন্যালকে পাঠাতে পারবে, তারপরে সেই জায়গা থেকে যেখানে লিমিটিং শুরু হচ্ছে বা সীমা হচ্ছে সেখানে আর একটা অ্যান্টেনা বসাবে, সেখান থেকে আর একটা এইভাবে স্টেপ বাই স্টেপ চলবে। তাহলে একটা অ্যান্টেনা কত দূর পর্যন্ত বের করতে মানে তরঙ্গ পাঠাতে পারে সেটা আমরা তাহলে ক্যালকুলেট করবো। এটা খুবই সহজ আর খুবই ইন্টারেস্টিং, তাই না? তাহলে এটা আমরা জানতে পারবো যে একটা অ্যান্টেনা কতটুকু পর্যন্ত বা কত দূরত্ব পর্যন্ত সে তরঙ্গকে প্রেরণ করতে পারে, তার সীমা কতটুকু, একটা অ্যান্টেনার সীমা কতটা, সে কতটুকু ক্ষেত্রফল পর্যন্ত তরঙ্গকে সম্প্রচারণ করতে পারবে। ধরলাম এটা হচ্ছে পৃথিবী, হলো এখানে একটা অ্যান্টেনা আছে, ওকে, একটা অ্যান্টেনা আছে, ওকে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখানে আছে পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আর, পৃথিবীর উচ্চতাটা ধরলাম এইচ, মানে অ্যান্টেনাটার উচ্চতা হচ্ছে এইচ, ওকে। এবার দেখুন এটা কত দূর পর্যন্ত তরঙ্গ পাঠাতে পারবে, যদি আমি এখান থেকে লাইনটা নিই, এইটা এখানে যদি লাইনটা নিই এইটা, তাই না? তাহলে এখানে পর্যন্ত পাঠাতে পারবে। এবার আমি একটা কাজ করছি, এখান থেকে একটু বিন্দুটাকে এখানটা নিয়ে চলে আসছি, এখান থেকে এটা যুক্ত করলাম, এখান থেকে এটা যুক্ত করলাম, একই জিনিস। তাহলে দেখেন এটা যদি এটা আমি নাম দিলাম, এটা ও, এটা পি, এটা কিউ, এটা এস, এটা টি নাম দিলাম, ওকে। দেখেন ওএস ওটি সমান, এটা ব্যাসার্ধ, তাই না? এটা তো পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব, এটা পৃথিবীর ব্যাসার্ধ, ওকে, এটা পেয়েছি। এবার দেখে নাও এখান থেকে দূরত্ব কি, অ্যান্টেনা থেকে এস বিন্দু দূরত্ব কত সেটা আমি একটা দেখাচ্ছি। দেখলাম ধরলাম এখান থেকে এর দূরত্বটাকে এবার লাইনটা টানলাম, ওকে, এবার লাইন টানলাম, এটাকে আমি ডি বলছি, এটা ডি, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি, দেখে নাও ওএস ইকুয়াল টু ওটি ইকুয়াল টু ওপি ইকুয়াল টু আর, প্রত্যেকটা ব্যাসার্ধ দেখে নাও ভূপৃষ্ঠ উপরে আছে তো, ওপি ওএস ওটি, এটা আর, আর কি ধরলাম যে এসপি ইকুয়াল টু ডি, এসপিটা ডি, অর্থাৎ রৈখিক দূরত্ব, অ্যান্টেনা থেকে এর দূরত্ব, অ্যান্টেনা থেকে এর দূরত্বটা সেটা বের করলাম, এটাকে ডি দেখলাম, ওকে। আমি বের করতে চাইছি কি এই ডি এর মানটা কত হবে, অর্থাৎ এর সীমাটা কত, ডিটা হচ্ছে কি তরঙ্গ যত দূর যেতে পারবে, অ্যান্টেনা থেকে তরঙ্গটা কত দূর যেতে পারবে সেটা হচ্ছে ডি, অর্থাৎ পি থেকে টি একই, পিটিও টি ডি হবে। এখান থেকে অ্যান্টেনা যেখানে বসিয়েছে সেখান থেকে তরঙ্গটা এতটুকুর মতো গেছে ভূপৃষ্ঠ পর্যন্ত, তাহলে এখান থেকে দূরত্ব কত, সীমাটা কতটুকু সেটা বের করবো, খুবই সহজে বের করা যাবে। কী হয় দেখে নাও, প্রথম আমি এই ত্রিভুজটা নিচ্ছি, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই কোণটা কী হবে, এটা স্পর্শ করেছে এখানে লম্বটা দিচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমি এই ছবিটা দেখাই তোমাদের, ছবিটা আছে কি এরকম, ওকে, আর হচ্ছে কি এই, তাহলে এটা কি কিউ, এটা ও, এটা এস, ওকে, এইটা তার মধ্যে এটা হচ্ছে আর পেয়ে গেছি, আর এটা কি ও কিউটা কি, এটা এইচ, এটা আর, আর বলতে পারি ও কিউ ইকুয়াল টু, ও কিউ ইকুয়াল টু কী হবে, ওপি প্লাস পি কিউ, অর্থাৎ ওপিটা হচ্ছে কি আর প্লাস এইচ, ও কিউ ইকুয়াল টু, ওকে, এইগুলো লিখে নাও। এবার লিখবো দেখে নাও, তাহলে অতএব ত্রিভুজ ও কিউ এস থেকে পাই, তাহলে কি পাবো দেখে নাও, তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমরা বলতে পারি কি অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ও কিউ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এস কিউ স্কোয়ার। মানটা যদি বসিয়ে দিই তাহলে বা ও কিউ হচ্ছে কি আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচের হোল স্কোয়ার, ও এস হচ্ছে কি আর স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর দিলাম, ওকে। খুবই সহজ, চিন্তার কোনো বিষয় নেই। আমি ডি বের করবো, ওকে। তা ডি বের করার জন্য অবশ্যই ছোট ত্রিভুজটা লাগবে, এই ত্রিভুজটা দেখে, এবার এই ত্রিভুজটার দিকে তাকাও, ত্রিভুজ কোন ত্রিভুজটা বলছি আমি, ত্রিভুজ PQS থেকে পাই,
এটা কি একটা সমকোণী ত্রিভুজ? দেখে নাও ছবিটা যদি দেখি, ছবিটা কেমন আছে জানো, এই এই আর এই, তাই না? ছবিটা কি এরকম দেখাচ্ছে না? ছবিটাকে এরকম দেখাচ্ছে না? দেখে নাও, এটা পি, এটা কিউ, এটা এস, ছবিটা এরকম দেখাচ্ছে। তাহলে এটাকে সমকোণী ত্রিভুজ? দেখে তো মনে হয় না, কারণ এটা লম্বলম্বী নয়, এটা বাঁকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রি। কীভাবে? দেখে না, ছবি দেখে তুমি হয়তো বুঝতে পারবে না যে 90 ডিগ্রি হচ্ছে কি না। ভালো করে যদি দেখা যাবে, এটা এইভাবে, এটা এখান থেকে এইভাবে আছে, তো এইটাকে দেখে কখনো 90 ডিগ্রি মনে হচ্ছে না, 90 ডিগ্রি দেখে 90 ডিগ্রি থেকে বেশি মনে হচ্ছে, কিন্তু এটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি আমি বলছি না জোর দিয়ে, ভাবো ভূপৃষ্ঠের উপরে একটা অ্যান্টেনাকে বসানো আছে, তাহলে কত ডিগ্রি অ্যান্টেনা, কত ডিগ্রি কোণ করবে দেখেন, 90 ডিগ্রি। আমি তো এখানে ওইভাবে আঁকতে পারবো না, তাই না? 3Dতে 2Dতে 3D আঁকা যাবে না। তাহলে ভূপৃষ্ঠের যেই স্থানে অ্যান্টেনাকে বসানো আছে সেই স্থানে ফ্ল্যাট সমতল আছে, তা সমতলের উপরে একটা অ্যান্টেনাকে বসানো আছে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে ভূমির সঙ্গে? 90 ডিগ্রি। ভালো করে বেসিক নলেজটা লাগাও এখানটায়। ছবিতে সেভাবে আঁকা যায় না যেইভাবে আমরা বুঝতে পারি ব্যাপারটা। অর্থাৎ বুঝে নাও, একটা অ্যান্টেনা বা একটা গাছ আছে, সেই গাছটা ভূমির সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তার ঠিক একইভাবে গাছকে সরিয়ে দেবে, অ্যান্টেনা বসিয়ে দাও, একটা অ্যান্টেনাকে বসিয়েছো, সেই অ্যান্টেনা ভূমির সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 90 ডিগ্রি করবে। তাহলে এটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা এরকম আছে, এটা এরকম আছে, আমরা বুঝতে পারছি না, ছবিটা সেরকম আঁকা যাচ্ছে না। তাহলে এটা আমি যদি এখানে ত্রিভুজটা আঁকি, ত্রিভুজটা আছে এরকম, ওকে, এটা তাহলে এখানে হচ্ছে কি, এইটা পি, এটা কিউ, এটা এস। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে কী পাই? অতিভুজ স্কোয়ার সমান, আমরা তাহলে কী বলতে পারি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এস কিউ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার পি কিউ স্কোয়ার প্লাস পি এস স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখেন এস কিউটা জানি না, এটাই এখানে বের করবো, এস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি কিউ, পি কিউ এর হাইট কত? অ্যান্টেনা হাইট এইচ, এইচ স্কোয়ার প্লাস পিএস, পিএস এটা ডি, তাহলে ডি স্কোয়ার, এটাকে 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণে এস কিউ এর মান বসিয়ে পাই। তাহলে এখানে লিখবো কি দেখে নাও, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে এস কিউ স্কোয়ার, বা 2 নম্বর সমীকরণ ব্যবহার করে, 2 নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই। তাহলে কি পাবো দেখে নাও, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই না? এইটাই তো জিনিস ছিল। এবার দেখুন আমি এখানটাই সমাধান করে দিচ্ছি, এটাকে স্টার করে লিখছি এইটাকে। তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2HR, ওকে, 2HR ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখুন কাটাকুটি যাবে, এটা আর স্কোয়ার কাটবে, এইচ স্কোয়ার কাটবে, তাহলে বা ডি স্কোয়ার ইকুয়াল টু 2HR, তাহলে বা ডি ইকুয়াল টু রুট অফ 2HR। দেখেন কত সুন্দর একটা ইকুয়েশন চলে আসবে। পুরোটার মধ্যে আমি একে একটার মধ্যেই আছে, যেখানে কোনো মোছামুছি নেই। কীভাবে বুঝবে দেখেন, আগে লজিকটা ক্লিয়ার করো, যেটা তুমি কীভাবে প্রমাণ করবে। বোর্ডে করে দেওয়া আছে এইভাবে না, মানে এইভাবেই করতে, মানে এটা দেখবে মুখস্থ করে টুকবে, এটা না, ভালো করে বুঝবে স্টেপটা কী। তাহলে আমরা কি এখানে আমরা অ্যাকচুয়ালি কী বের করতে চাইছি, একটা অ্যান্টেনাকে যদি কোনো জায়গায় স্থাপন করা যায়, সেই অ্যান্টেনা কত দূর পর্যন্ত তরঙ্গ পাঠাতে পারে, এইটা হচ্ছে মেন লজিক। কনসেপ্ট হচ্ছে এইটা, ভালো করে বুঝে, খুবই ইন্টারেস্টিং মজার বিষয়টা। তুমি একটা ধরো ইঞ্জিনিয়ারিং মতো কাজ করতে হতে একটা অ্যান্টেনা বসালে এটা কদূর পর্যন্ত আমার তরঙ্গ পাঠাবে। তোমার পাশে ভোডাফোন টাওয়ার আছে, রিলায়েন্সের আছে, জিওর আছে, মানে তোমার এই এয়ারটেলে আছে, তাহলে সেই অ্যান্টেনাটা কতদূর পর্যন্ত তরঙ্গ পাঠাতে পারে, এর নেটওয়ার্কটা কতদূর পর্যন্ত টাওয়ার পাবো, সেটা তুমি নিজে যদি বসে ক্যালকুলেট করতে পারো, তাহলে কত ইন্টারেস্টিং বিষয়, সেটাই প্রমাণ করছে, এবং সেটা তুমি নির্ণয় করবে কীভাবে দেখো। তাহলে এটা কীভাবে প্রমাণ করে, তোমার ছবিটা আঁকলে, ছবিটা আঁকার পর তরঙ্গ টানলে কতটুকু পাচ্ছে, তাহলে এটা হচ্ছে সীমা, ডিটা হচ্ছে সীমা, তাই না? এই সীমা তাহলে কীভাবে নির্ণয় করবে, পুরো ছবিটা প্রথমে আঁকবে, আঁকার পর তাহলে প্রথমে বড় ত্রিভুজটা নেবে, দুটো স্টেপ আছে দেখুন, এখানে দুটো স্টেপ। প্রথমে বড় ত্রিভুজটা আঁকলে,
এখান থেকে লিখলে ও কিউ এস, এখান থেকে অতিভুজ সমকোণ ত্রিভুজ হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা করলে করার পর মান বসিয়ে দিলে এটা একটা 1 নম্বর সমীকরণ দিলে। নেক্সট ছোটো ত্রিভুজটা নিলে, এটাও সমকোণ ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ ভূমির উপর স্থাপন করা আছে মানে 90 ডিগ্রি হবে এটা। তাহলে এখান থেকেও এস কিউ স্কোয়ার মান পেয়ে গেল, সেটা এখানে বসিয়ে দিলে, বসিয়ে ডি ইকুয়াল টু অ্যাকচুয়ালি যেটা ছিল ডি ইকুয়াল রুট অফ 2HR পেয়ে গেলে। তাহলে সীমাটা পেয়ে গেলে, অর্থাৎ এটা তোমার কী হলো দেখে নাও। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি, অর্থাৎ দেখে নাও তাহলে এখানটায় টাওয়ারটা বসিয়ে হচ্ছে। ওকে, এখানে টাওয়ারটা আছে। তাহলে এই সিগন্যাল পার্ট হচ্ছে ধরলাম এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এবার এর ব্যাসার্ধ ধরলাম এটা, এখান থেকে রৈখিক ডিস্টেন্স এটা, তাহলে এটা ডি। তাহলে এই ডি, তাহলে এই অ্যান্টেনা দেখলাম, এই অ্যান্টেনা থেকে যে দূরত্ব ডি আছে, এই ডি এইটা হচ্ছে এই ডিকে ব্যাসার্ধ করে টোটাল এরিয়া জুড়ে তরঙ্গটা পাঠাতে পারবে। শুধু অতটুকু নয়, অর্থাৎ আমি যদি পৃথিবী এত বড় ওই পৃথিবী ভাবি, আর এখানটা যদি অ্যান্টেনা থাকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে অ্যান্টেনার পয়েন্ট। ওকে, অ্যান্টেনার পয়েন্ট, তাহলে এখান থেকে দূরত্ব ডির দূরত্ব তরঙ্গ পাঠাতে হবে। তাহলে এই ডি দূরত্বকে অ্যান্টেনা থেকে ডি দূরত্বকে ব্যাসার্ধ করে এই এলাকা এই এতটুকু পর্যন্ত সে কী করতে পারবে, তরঙ্গ সঞ্চার ব্যবস্থা করতে পারবে। শুধু একদিকে না, এই দিকেও তো করবে, সে এই দিকে করবে, সব দিকে করবে। তাহলে শুধু ডি দূরত্ব পর্যন্ত না, ডি দূরত্ব অ্যান্টেনা থেকে যে ডি দূরত্ব হবে, সেই ডি দূরত্বটাকে ব্যাসার্ধ করে টোটাল যতটুকু এরিয়া হবে সেই এরিয়া পর্যন্ত এই তরঙ্গটাকে পাওয়া যাবে। এবার এই যে দূরত্বটা, এই সীমাটা, এই লিমিটটা কার উপর ডিপেন্ড করছে, দেখেন ডি ইকুয়াল টু HR। তাহলে এখানে পেলাম কি, ডি ইকুয়াল রুট অফ 2HR। এবার দেখো পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি আর ইকুয়াল টু 6400 কিলোমিটার, এটা জানি। তাহলে এটা গিভেন আছে, অর্থাৎ এখানে যদি আমরা এইচের মান জানি, অর্থাৎ অ্যান্টেনার যদি হাইট জানতে পারি, তাহলে খুবই সহজে সেই অ্যান্টেনা কত দূর পর্যন্ত তরঙ্গ পাঠাতে পারবে সেটার নিউমেরিক্যাল ভ্যালুটা খুব সহজে নির্ণয় করতে পারবে, তাই না? খুব ইজি। ভালো করে তুমি নিয়ে চিন্তা ভাবনা করো। আমার পৃথিবীর ব্যাসার্ধ জানা আছে, ক্যাপিটাল আর মান জানি, এটা মানে জানা আছে। এবার একটা অ্যান্টেনা বসিয়ে সেটা 300 কিলো মানে 100 মিটার বা 100 কিলো মানে 10 মিটার বা 10 কিলোমিটার কতটুকু, 500 মিটার বা 100 মিটার না 50 মিটার, কত লম্বা অ্যান্টেনাটা, সেই হাইটটা, সেই উচ্চতা যদি আমরা জানতে পারি, সেই উচ্চতা বসিয়ে দেবো এখানটায়, আর এর মান বসিয়ে দেবে, তাহলে সেই অ্যান্টেনা কত দূরত্ব পর্যন্ত সিগন্যাল পাঠাবে সেটা খুব সহজে বের করতে পারবো, বা কতটুকু এরিয়া পর্যন্ত পাওয়া যাবে সেই এরিয়াটাও পাবো। ভালো করে বুঝে নাও, একটা অ্যান্টেনা বসানো আছে, সেই অ্যান্টেনার নিচে দেওয়া প্লেট আছে, সেই প্লেটে লেখা আছে এই অ্যান্টেনা হচ্ছে এতটা উচ্চতা। তুমি সঙ্গে সঙ্গে তোমার ক্যালকুলেট নিয়ে ক্যালকুলেট করবে, ডি বের করে রুট অফ 2HR, এইচের মান 2 ইন্টু এইচের মান বসাবে যেটা হাইট দেওয়া আছে, আর এর মান তুমি জানো, সেটা বসালে রুট করে যেটা আসবে সেই অ্যান্টেনা থেকে অত দূরত্ব পর্যন্ত এই তরঙ্গটা বা এই অ্যান্টেনাটা সিগন্যাল পাঠাতে পারবে। তাহলে এই হিসাবে এতটা এরিয়া, তাকে যদি পাই ডি স্কোয়ার করে, তাহলে এরিয়া কতটুকু এরিয়া যে তরঙ্গ পাঠাবে দেখে নাও, তরঙ্গটার কতটুকু এরিয়া জুড়ে পাঠাবে। যদি আমরা এরিয়া বলি, তাহলে এরিয়া হচ্ছে কি পাই ডি স্কোয়ার। তাহলে এতটুকু এরিয়া জুড়ে তরঙ্গটা পাঠাতে পারে। এরকম অঙ্ক আছে, আমি অঙ্ক সমাধান করে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। তাহলে দেখে নাও, তাহলে একটা তরঙ্গ কতটুকু পর্যন্ত তার সিগন্যাল পাঠাতে পারবে, ডি ইকুয়াল টু রুট অফ 2HR। অর্থাৎ শুধুমাত্র আমরা যদি যে অ্যান্টেনা বসানো হয়েছে সেই অ্যান্টেনা যদি হাইট জানতে পারি, সেই অ্যান্টেনা কত দূর পর্যন্ত তরঙ্গ পাঠাতে পারবে সেটা খুব সহজে বের করতে হবে। অর্থাৎ যেই অ্যান্টেনা যত বড় হবে সে তত দূরত্ব পর্যন্ত কী করতে পারবে, সিগন্যাল পাঠাতে পারবে, তাই না? তাহলে দেখে নাও ডি প্রপোর্শনাল টু, আমরা যদি ধ্রুবক করে দিই তাহলে এখানের মধ্যে আর কি ডি প্রপোর্শনাল রুট অফ এইচের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে। এইচের মান বাড়লে ডি এর মানটাও বেড়ে যাবে, এবং কতটুকু ক্ষেত্র পর্যন্ত হবে সেটা পাই ডি স্কোয়ার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখলাম দেশ তরঙ্গের দ্বারা বা স্পেস ওয়েভের দ্বারা সবথেকে দূরবর্তী পর্যন্ত সিগন্যাল সম্প্রচারণ করা সম্ভব বলে এখানে হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ব্যবহার করা, অর্থাৎ এখানে যে ক্যারিয়ার হিসাবে যার ফ্রিকোয়েন্সি সিলেক্ট করা সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, কারণ হাই ফ্রিকোয়েন্সি,
কারণ কি দেখানো, এর দ্বারা সবথেকে দূরবর্তী অঞ্চল পর্যন্ত অর্থাৎ দূর পর্যন্ত সিগন্যালকে আদান প্রদান করা যাবে। তাহলে যদি এমসি কোশ্চেন আছে সব থেকে ন্যূনতম দূরত্বের জন্য কোন পদ্ধতি ব্যবহার করি আমরা, যে গ্রাউন্ড ওয়েভ। আর সব থেকে দূরবর্তীর জন্য ব্যবহার করি কি, স্পেস ওয়েভ। স্পেস ওয়েভ কীভাবে, অ্যান্টেনার দ্বারা হয়। তাহলে একটা অ্যান্টেনার হাইট কতটুকু হতে হবে, বা একটা অ্যান্টেনা কত বড় হলে তার সিগন্যাল কতটুকু পর্যন্ত পাঠাতে পারবে, সেটা হচ্ছে d=2h। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওতে যা প্রবলেম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।